2006 সালে হানিয়া যখন ফিলিস্তিনি সরকারের প্রধান নির্বাচিত হন তখন তিনি আল শাতি শরণার্থী শিবিরে তার বাসস্থান থেকে সরকারি বাসভবনে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি সাধারণ মানুষ, শরণার্থী, গরিব মানুষ এবং মূলধারার সঙ্গে থাকতে চেয়েছিলেন। 80-র দশকে গাজা ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন আন্দোলন কর্মী হিসেবে ইসমাইল হানিয়া তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। তার রাজনৈতিক জীবন ও ব্যক্তিত্ব বোঝার জন্য শুরুর সেই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। 90-এর দশকে মূলধারার রাজনীতিতে আসেন হানিয়া। এ সময় তিনি আরও কিছু হামাস সদস্যের সঙ্গে ফিলিস্তিনি আইনসভার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। তখন ফিলিস্তিনের শাসন কাঠামো পরিচালনা সংক্রান্ত ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে স্বাক্ষরিত অসলো চুক্তি বয়কট আন্দোলনের বিরোধিতা করেই এ সিদ্ধান্ত নেন তিনি। হানিয়া জানান, অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলোয় প্রয়োজনীয় সংস্কার শুরু করা এবং দুর্নীতির বিরুদ্ধে হামাসের অবস্থান কঠোর। সে সময় ফিলিস্তিনের আইনসভার নির্বাচনে হামাসের অংশ নেওয়াকে ফিলিস্তিনের মানুষের ইচ্ছার প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করেন তিনি। হানিয়ার নেতৃত্বে পরিবর্তন এবং সংস্কারের পক্ষের অবস্থান আরও জোরালো হয়। 2006 সালের নির্বাচনে এই পরিবর্তন চাওয়া ধারাটাই ফিলিস্তিনে বিজয়ী হয়। হানিয়া হামাসের মধ্যে তার নেতৃত্ব প্রতিষ্ঠা করেন। মধ্যপন্থী অবস্থানের কারণে ফিলিস্তিনি জনগণের মধ্যে তার জনপ্রিয়তা তৈরি হয়। তিনি সাধারণ মানুষের ভাষায় কথা বলতেন, খুব দক্ষ একজন বক্তা ও সংগঠক ছিলেন। হানিয়া প্রমাণ করেছিলেন, নির্বাচন হলে তিনি ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীর কেন্দ্রিক রাজনৈতিক শক্তি ফাতার অবস্থানকে দুর্বল করতে পারবেন। পশ্চিম তীরের শাসক ফিলিস্তিনি ন্যাশনাল অথরিটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পরাজিত করতে পারবেন। হামাস নেতৃত্বের একেবারে সম্মুখভাগে থাকা হানিয়াকে তার প্রতিদ্বন্দ্বীদের অনেকেও শ্রদ্ধা করতেন। হামাসের জন্য প্রভাবশালী কূটনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন। 2017 সালে তিনি হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান নির্বাচিত হন এবং গাজা উপত্যকার বাইরে চলে যান। হানিয়ার গাজার বাইরে চলে যাওয়া এবং বিশেষ করে কাতার এবং তুরস্কে অবস্থানের সিদ্ধান্ত নেওয়ার পেছনে হামাস ভেবেছিল এটার ক্ষতির চেয়ে লাভ বেশি হবে। গাজা থেকে তার বাইরে যাওয়ার সিদ্ধান্তে অনেক সমালোচনাও হয়েছে, কিন্তু তিনি মধ্যপ্রাচ্য এবং বাইরের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একটা সম্পর্কের জাল তৈরি করতে সক্ষম হন। মরক্কো থেকে মালয়েশিয়া পর্যন্ত মুসলমান নেতারা তাকে স্বাগত জানান। ওমানে তার সাম্প্রতিক সফরে তিনি সুলতান, সরকার এবং জনগণের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনাও পেয়েছিলেন। হানিয়ার পরে হামাস এবং ফিলিস্তিনি জনগণের সামনে কি অপেক্ষা করছে তা নিয়ে আলোচনা রয়েছে। হামাসের এখন প্রয়োজন হানিয়ার মতো ধীশক্তি সম্পন্ন নেতৃত্ব তৈরি করা। হামাস নেতা ইয়াসিন সহ অন্যরা হত্যাকাণ্ডের পর এই সংগঠনটি সেটাই করেছে। হামাস এবং ফিলিস্তিনি অনেক নেতার চেয়ে হানিয়ার ভিন্নতা ছিল, তিনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে পরিচালিত ছিলেন। হামাসের সঙ্গে তার যে দীর্ঘ রাজনৈতিক যাত্রা, তাতে তার অভিজ্ঞতা যেমন সমৃদ্ধ হয়েছে, আবার কিভাবে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সবচেয়ে সেরা পন্থায় ভারসাম্য প্রতিষ্ঠা করা যায় সে দক্ষতা তিনি অর্জন করেছিলেন। হানিয়া ছিলেন ফিলিস্তিনি প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মধ্যপন্থী এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর এবং আপোষহীন। তার পরবর্তী হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ার মধ্যে এই ধারাবাহিকতা থাকতে নাও পারে বলে মনে করা হচ্ছে। হানিয়া এবং হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার পর গাজা উপত্যকায় ইসরায়েলের চাপিয়ে দেওয়া গণহত্যামূলক চলমান যুদ্ধ আরও উন্মুক্ত হয়ে পড়তে পারে। গাজা যুদ্ধ পরিসমাপ্তি ঘটাতে কিংবা হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির আলোচনার ক্ষেত্রে হানিয়া ছিলেন মূল সিদ্ধান্ত গ্রহণকারী। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।